এমপি ও শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান। ৩ দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির। ৫ দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনা সহ ১০ প্রতিশ্রুতি দিয়ে রাকসুতে ছাত্র দলের ইশতেহার। নানা সাজিয়ার ঢঙে চাকসু নির্বাচনের প্রচারণা তুঙ্গে। কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল। শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করল প্রশাসন। ফের দখল করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। জনপদের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ৩ দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন এনসিপি নেতারাও। আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানান তারা। এর আগে প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই শিক্ষকদের দিকবিদিক ছোটাছুটি। দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এখানে অবস্থান নিয়ে আস্তে আস্তে আমাদের শিক্ষকরা শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই মুহূর্তে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জলকামান ব্যবহার করে আক্রমণ করেছে। উস্কানি ছাড়া পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। আগে সাউন্ড গ্রেনেড মেরেছে, হ্যান্ড গ্রেনেড মেরেছে, তারপর জলকামান। এর আগে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে শুরু করেন বিক্ষোভ। আন্দোলনকারীদের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেওয়ার অনুরোধ জানায় পুলিশ। এর পরপরই প্রেস ক্লাব এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ন্যায্য অধিকারের কথা বললেই সরকার আমাদের উপরে তেড়ে আসে এবং আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করে। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। আমাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে। আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল। আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনো এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। পরে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতা সহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি। শিক্ষকদের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান এনসিপির নেতারাও। শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান তাদের। মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে গণ অধিকার পরিষদও। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই পিআর নিয়ে কিছু দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। বলেন, সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো। প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ 7 মাস 3 দফা বৈঠক, 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা, কখনো একমত কখনো দ্বিমত। এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী 17 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। রোববার ডিআরইতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের 31 দফায় আগে থেকেই আছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে। সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে।
আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। পিআর পদ্ধতি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ। অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 7টি দল। সরকারের কেউ কেউ একটি দলের প্রতি অনুগত অভিযোগ করে নেতারা বলেন, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মেনে নেবে না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। রোববার 5 দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে, এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে। 15 অক্টোবর মানববন্ধন হবে সকল জেলা সদরে। ঢাকা সহ সারা দেশে একযোগে 5 দফা দাবি আদায়ের স্মারকলিপি দিয়েছে দলগুলো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাতের অন্ধকারে নয়, একটি পরিচ্ছন্ন জাতীয় নির্বাচন করতে চান বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না, তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিন। জনপদের সময় আরও থাকছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা নেই মিয়ানমার বাহিনীর। বান্দরবান সীমান্তে টহলের সময় মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বিজিবি সদস্যের, গুরুতর অবস্থায় হাসপাতালে। আর মাত্র কয়েকদিন পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণা, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চাকসু নির্বাচনে নিয়ে বিভিন্ন প্যানেলের কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। 15ই অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনের যারা প্যানেল দিয়েছে সেই 3 প্যানেলের প্রার্থীদের সাথে কিন্তু আমরা কথা বলবো। আমার ডান পাশে রয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোটের ইব্রাহিম হোসেন রনি, আমার বাম পাশে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল জিএস প্রার্থী সাফায়েত হোসেন এবং বৈচিত্র্য ঐক্য প্যানেলে ধ্রুব বড়ুয়া। আমরা প্রথমেই ইব্রাহিম হোসেন রনির কাছে যাচ্ছি। আসলে যেহেতু ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে, দীর্ঘদিন নির্বাচন হয়নি, আসলে কেমন লাগছে দীর্ঘদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবুজে ঘেরা একটা ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে 2 জন ভাই শহীদ হয়েছেন। আসলে তাদের শাহাদাতের বিনিময়ে আজকের বাংলাদেশ এবং আজকের এই যে নির্বাচন,
36 বছর নির্বাচন হয়নি, 36 বছর পরে এসে নির্বাচন। এই নির্বাচনে আমরা আসলে এই যে পতিত স্বৈরাচারের সময় আমরা যারা ভোটার হয়েছিলাম কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারিনি, হয়তো ভোট কেন্দ্রে যারা গেছে বলেছে যে তোমার ভোট হয়ে গেছে, আমরা আমাদের নিজেদের ক্যাম্পাসে আমাদের জীবনের প্রথম ভোটটা দিতে পারবো। এটা আসলে খুবই আনন্দের। আমরা প্রার্থী হিসেবে শিক্ষার্থী ভাই বোনদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। আবার আমরাও আনন্দ পেয়েছি আমাদের কার্যক্রমগুলোতে, এবং যে সৃজনশীলতা এটা আমরা লক্ষ্য করেছি প্রচারণায়, এরপরে লিফলেটের ক্ষেত্রে, এরপরে কথাবার্তায় শিক্ষার্থীরা চমৎকারভাবে উপস্থাপন করেছে চাকসুকে। আসলে এখন সবার একটা আশা আকাঙ্ক্ষা এবং যে প্রাপ্তির জায়গাতে পরিণত হয়েছে এই চাকসু নির্বাচন। আমি মনে করি যে চাকসু নির্বাচনটা যদি নির্বাচন কমিশন নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে বাস্তবায়ন করতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আবার আসবো। আমি আমার বাম পাশে সাফেতের সাথে কথা বলতে চাই। আসলে দীর্ঘদিন পর চাকসু নির্বাচন হচ্ছে, কেমন পরিবেশ দেখছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আসলে কেমন অবস্থা বিরাজ করছে? ধন্যবাদ আপনাকে। আসলে কেমন পরিবেশ বিরাজমান আছে এটা আসলে বলতে গেলে হচ্ছে যে সময় চাকসু নির্বাচনটা হচ্ছে এটা হচ্ছে পরীক্ষার সিজন চলতেছে, তার উপর আবার কিছুদিন আগে একটা দীর্ঘ ছুটি ছিল, যার কারণে অনেক স্টুডেন্ট বাড়িতে গেছেন। তো স্টুডেন্ট এখন কম, 30-40% স্টুডেন্ট এখনও বাড়িতে আছেন। আমরা হলগুলো কটেজগুলোতে যখন যাচ্ছি বেশিরভাগ স্টুডেন্ট শুনতেছি বাড়ি থেকে। তো এক্ষেত্রে একটু যে ধরনের আমেজ আমরা চেয়েছিলাম একটু তার থেকে কম পাচ্ছি, কিন্তু যারা আছে তারা পরীক্ষার মাঝখান দিয়েও আমাদেরকে স্বাগত জানাচ্ছে, এবং দীর্ঘ 36 বছর পর নির্বাচন হওয়ার কারণে সবাই খুব উৎফুল্লভাবে আমাদেরকে গ্রহণ করতেছে, এবং তাদের মনের যে কথাগুলো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের খাদ্য, বাসস্থান, বস্ত্র, তার চিকিৎসা, 5টি যে মৌলিক অধিকার আছেন, এই মৌলিক অধিকারগুলোর মধ্যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন বস্ত্র বাদে আর সবগুলো দেওয়ার, মানে সবগুলো পাওয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অধিকার আছে একজন স্টুডেন্টের। বস্ত্রটা এটা নিজের থেকেই, বাদ বাকি অধিকারগুলো এটা একটা স্টুডেন্ট পাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। তো আমরা দেখতেছি যে দীর্ঘ 6 দশক পর পেরিয়ে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসন সমস্যা দূর হয় নাই। পরিবহন সমস্যা বলেন, একাডেমিক অনিয়মের ভিতরে সবথেকে বড় ভুক্তভোগী আমি সাফায়েত নিজেই। আমার ডিপার্টমেন্ট, আমরা 9 বছর ধরে এখনও জটে পড়ে আছি। তো এর বাইরেও যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর কথা তারা খুলে বলতেছে, আমরা তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করতেছি। আমরা 1-to-1 এবং প্রতিটা শিক্ষার্থীর কাছে যাওয়ার একটা মনোভাব নিয়ে আমরা নির্বাচন করতেছি। তো আমাদেরকেও একটু ব্যথিত হচ্ছি যে অনেক স্টুডেন্ট বাড়িতে আছেন। তো আমাদের একটা কথা ছিলেন যে স্টুডেন্টের ভাবনা নিয়ে আমাদের ইশতেহার তৈরি হবে, আমরা সেইভাবে ইশতেহার তৈরি করেছি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারে এবং লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে পারে, তো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা যদি বিগত নির্বাচনের কথা বলি, বিগত নির্বাচন হওয়ার পরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আমি একটু বৈচিত্র্যের ঐক্যের আসলে বিপি প্রার্থী ধ্রুব বড়ুয়ার সাথে কথা বলতে চাই। কি মনে হয় দীর্ঘদিন কেন নির্বাচন হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন? ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। প্রথমেই বলবো যে আসলে 1990 সালে যে ছাত্র শিবিরের দ্বারা যে ছাত্রনেতা ফারুকুজ্জামানের হত্যাকাণ্ডের পরে আমাদের প্রশাসন চাকসু নির্বাচনকে আসলে বন্ধ করে দেয়, আসলে সবাই জানে। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আমাদের ক্যাম্পাসে দখলদারিত্ব এবং আধিপত্যকে কেন্দ্র করে নানা সময় ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্রদল বিভিন্নভাবে এখানে যুক্ত ছিল, এবং এই সংঘর্ষগুলোর কারণে শিক্ষার্থীদের যে একাডেমিক পরিবেশ সবকিছু আসলে নষ্ট হয়েছে, অনেকের জীবন নষ্ট হয়েছে। তো সবকিছু মিলে আসলে ক্যাম্পাসে যেটা অস্থিতিশীল একটা অনিরাপদ পরিবেশ, এই পরিবেশে আসলে চাকসু নির্বাচন দেওয়া প্রশাসনের পক্ষে সম্ভব হয়নি। আর প্রশাসন যে নানা সময়ে আসলে প্রশাসনেরও নানা ধরনের কারণ থাকে না দেওয়ার, কারণ এখানে আমাদের বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে আসলে সম্মতি তৈরি হয়, বা রাষ্ট্রের মধ্যে যে মেহনতি যে মানুষজন আছে তাদের পক্ষে সম্মতি তৈরি হয়, এবং রাষ্ট্র এই সম্মতি উৎপাদনের যে প্রক্রিয়াটাকে বন্ধ করার জন্য সবসময় চাকসু নির্বাচনকে আসলে বন্ধ রাখতে চেয়েছে এবং আমাদেরকে আমাদের অধিকার থেকে আসলে দূরে রাখতে চেয়েছে। তো আমরা বলতে চাই যে আসলে অতীতের যেই দখলদারিত্ব এবং আধিপত্যের যে ইতিহাস, এই ইতিহাস আর সামনে এগিয়ে না যাক, এবং আমরা অতীতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেগুলো বিচার করার মধ্য দিয়ে সেই ইতিহাসের ইতি আনতে চাই, এবং একটা সুষ্ঠু পরিবেশে যাতে শিক্ষার্থীরা তাদের বিদ্যা পাঠ সবকিছু গ্রহণ করতে পারে, অধিকারগুলো পেতে পারে, সেই প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শব্দ নিয়ে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমরা আবার আসবো। আমি একটু রনির সাথে কথা বলতে চাই। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে, আবাসন থেকে শুরু করে নানা ধরনের সমস্যার, 22 কিলোমিটার দূরে শহর থেকে, আপনাদের ইশতেহারে আপনারা কি কি এনেছেন একটু আমাদেরকে যদি জানান।
জি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের ইশতেহারে 12 মাসে 33 সংস্কার এবং 9টি ফোকাস পয়েন্ট রেখেছি। এর মধ্যে যদি আমরা বলতে চাই, ফোকাস পয়েন্টগুলোর মধ্যে আবাসন সংকট আমাদের ক্যাম্পাসে অনেক বেশি। এখানে শিক্ষার্থীরা শহরে থাকেন অথবা ক্যাম্পাসের সংলগ্ন যে গ্রামগুলো আছে সেখানে থাকেন, সেখানে কিন্তু নিরাপত্তা নেই। কয়েকদিন পূর্বেও সেখানে একটি বড় সংঘর্ষণ ঘটনা ঘটেছে। তো এখানে আমরা সেখানে রোডম্যাপ দিয়েছি কোন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এই অ্যাকোমোডেশন করে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসতে পারবে এবং আবাসন ব্যবস্থা যে সংকট সেটা দূর করা সম্ভব হবে। এরপরে যাতায়াতের কথা যদি বলি, দেখবেন যে এখানে পর্যাপ্ত বগি নেই। আমাদের শাটল ঐতিহ্যবাহী, কিন্তু পর্যাপ্ত বগি নেই। যে কয়েকটা বগি আছে তার যে প্ল্যাটফর্ম নেই। প্ল্যাটফর্মগুলোতে উঠার ক্ষেত্রে, ট্রেনে উঠার ক্ষেত্রে প্ল্যাটফর্ম ব্যবহার না করার কারণে শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের যে আহত হওয়ার এই ঘটনাগুলো ঘটছে। এরপরে নিরাপত্তা নেই, সেখানে আমরা দেখতেছি যে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এরপরে সেখানে আপনি বসার মতো জায়গা নেই, কারণ এখানে বহিরাগতরা এত বেশি যে শিক্ষার্থী নিজেই বসতে পারছে না। এরপরে আমাদের হলগুলো যেদিকে সেখানে ডাইনিংয়ের যে খাবারের মান, সেই খাবারের মান কিন্তু খুবই অপুষ্টিকর এবং অপর্যাপ্ত খাবারের মান। এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। স্বাস্থ্যর ক্ষেত্রে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেটা কিন্তু আধুনিকায়ন করা হয়নি, সেটা যেন আধুনিকায়ন করা হয়। এবং নারীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে নারীরা বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হচ্ছে। এই জায়গায় নিরাপত্তার জন্য সাইবার বুলিং টিম যেটা তৈরি করা দরকার, এটা নিশ্চিত করা, এই বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি ফোকাস পয়েন্ট দিয়েছি। ধন্যবাদ। আমরা আসলে শাফেদের সাথে কথা বলতে চাই। আপনারা তো ইফতেহার দিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা রয়েছে, বিভিন্ন সময় আমরা দেখি সংঘর্ষের ঘটনায় শিরোনাম হয়। সেক্ষেত্রে আপনারা যদি নির্বাচিত হন কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন? দেখেন, আমরা 8 দফা ইশতেহার দিয়েছি। ইশতেহারগুলো হচ্ছে স্টুডেন্টের ভাবনা নিয়ে করেছি, কারণ তাদের ভাবনায় আমাদের ইশতেহার, তারা কি চাচ্ছে আমরা সেটা চাচ্ছি। তো এখানে আমাদের সংঘর্ষের বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যদি নির্বাচিত হই বা না হই, সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা কমিটি, শিক্ষার্থীদের মধ্যে থেকে একটা কমিটি, আবার এই যে চাকসুর যে ছাত্র প্রতিনিধিরা হবে তাদের থেকে একটা কমিটি, আর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একটা সমন্বয় কমিটি গঠন করতে আমরা ইচ্ছুক আছি। যার ফলে যদি কোনো ধরনের অকারেন্স বা তৃতীয় পক্ষ সুযোগ নিতে যায়, তখন এই কমিটির দ্বারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা তাদের এলাকা সামলাবে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা দলের নেতাকর্মীদের সামলাবে, এবং যারা এই যে চাকসু হচ্ছে স্টুডেন্টের প্রাণকেন্দ্র, তো এনারাও জিনিসটাকে হ্যান্ডেল করবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেটা ক্ষমতা আছে সেখান থেকে নিয়ন্ত্রণ করে এই সুসম্পর্ক একটা কমিটির মাধ্যমে পুরো ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা জুড়ে একটা সুসম্পর্ক বিরাজ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আসলে ধ্রুব বড়ুয়ার সাথে কথা বলতে চাই। আপনাদের ইশতেহারে কি আছে? আপনারা যদি নির্বাচিত হন কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবেন? প্রথমত আমি যে আধিপত্য এবং দখলদারিত্বের ইতিহাসের কথা বললাম, এবং সেটার জন্য যে আসলে আমরা অতীতের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং অতীতে যত ধরনের অন্যায় অবৈধ বিনিয়োগগুলো হয়েছে সেগুলো আসলে বিচার আওতায় আনতে চাই। কারণ তা যদি না হয় তাহলে যে গণতান্ত্রিক সমাজের স্বপ্ন আমরা আসলে দেখি, সেই সমাজের একটা কোনো ভিত্তি আসলে থাকবে না। অতীতের যেসব আমাদের শিক্ষার্থীরা খুন হয়েছে তাদের বিচারটা আসলে প্রথমে হওয়া উচিত। এরপর আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো আছে এবং আমাদের যে নিরাপত্তার যে ঘাটতিগুলো আছে এগুলো সমাধানের জন্য আমরা একটা ক্যাম্পাস চার্টার নির্মাণ করতে চাই। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা সময়ে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং অনেক সময় অকার্যকর একটা অবস্থানে তারা থেকেছে। ওই জায়গা থেকে আমরা মনে করি শিক্ষার্থীদের সকলের মতামতের ভিত্তিতে যদি একটা ক্যাম্পাস চার্টার নির্মাণ করা যায় তাহলে সেই ক্যাম্পাস চার্টারের ভিত্তিতে আমরা আসলে এই ক্যাম্পাসকে পরিচালনা করতে পারবো। তাহলে এবং এই ক্যাম্পাস চার্টার ক্যাম্পাসের সকল যে অংশীদারিত্ব আছে, সেটা গ্রামবাসী হতে পারে, সেটা এখানে কর্মচারী হতে পারে, সেটা শিক্ষক হতে পারে, সকলের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা একটা রোডম্যাপ তৈরি করতে চাই এবং সেই রোডম্যাপটাকে আমরা কার্যকর করতে চাই। আমি একটু যুক্ত করবো যে আপনারা জানেন যে সম্প্রতি আমরা একটা অনশন করেছিলাম, সেই অনশনের মধ্যে আমরা 7 দফা দাবি উত্থাপন করেছিলাম। সেই দফার মধ্যে একটা ছিল, আমরা আসলে আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। যেহেতু 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 35 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা চাকসু নির্বাচনের খবর জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনার বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা শতাধিক দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। তবে ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের অনুমোদিত কার্ড নিয়ে রাজস্ব প্রদান করে বৈধভাবে ব্যবসা করছেন তারা। আর টুরিস্ট পুলিশ বলছে সৈকতের বালিয়াড়ি বা ঝাউবাগান ফের কেউ দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি ও ঝাউবাগান, যেখানে মাসখানেক আগে রাতের আঁধারে বসানো হয় শতাধিক টং দোকান, কিন্তু বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতের পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে সব ধরনের স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই আলোকে রোববার দুপুর 2টার মধ্যে সুগন্ধা পয়েন্ট এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে জেলা প্রশাসন। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব, জেলা ও টুরিস্ট পুলিশের সদস্য। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নেয় অনেক দোকান গুড়িয়ে দেওয়া হয়। যতটুকু সম্ভব আমরা যদি এটা করতে পারি সেটা হলো আমাদের ফার্স্ট স্টেজ। আমরা চেষ্টা করতেছি, আমাদেরকে আরেকটু সময় দেন। তবে ব্যবসায়ীদের দাবি, তারা জেলা প্রশাসনের অনুমোদিত কার্ড ও রাজস্ব দিয়ে বৈধভাবে ব্যবসা করছিলেন, কিন্তু উচ্ছেদে ক্ষতির মুখে পড়েছেন তারা। ব্যাট দিয়ে আমরা ব্যবসা করতেছি, আমরা কোনো অবৈধভাবে এখানে আসিনি। আমাদের যেহেতু উচ্ছেদ করে দিয়েছে, তো আমাদের একটা নির্ধারিত জায়গা না দেখায় তো উচ্ছেদ করতে পারতেছে না। তবে টুরিস্ট পুলিশ জানায়, প্রশাসনের অনুমোদিত কার্ড থাকলেও সৈকতের বালিয়াড়ি কিংবা ঝাউবাগানে কোনো স্থাপনা থাকতে পারবে না। আমরা বালিয়াড়ি থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পরে তারা সরিয়ে নিয়ে ঝাউবাগানে রেখেছিল। তো সেখান থেকেও আমরা বলেছি রাখা যাবে না, তারা ঝাউবাগান থেকে রেখেছিল এবং তাদের পায়তারা ছিল, তারা আবার ঢুকবে, এগুলিকে আমরা ভেঙে দিয়েছি। এছাড়াও সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে গড়ে ওঠা 5 শতাধিক পুরনো স্থাপনা আগামী 16 অক্টোবরের মধ্যে সরানোর নির্দেশ দেয় জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ। জুলাই যোদ্ধাকে নাজেহালের অভিযোগ নিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে এনসিপি নেতাদের বিরোধ, ভোগান্তি চরমে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় 105 আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন। সকালে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার উল্লাহ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 8 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়। পরে ফারুকের মরদেহ শাহ মখদুম হলের পেছনের ম্যানহল থেকে উদ্ধার হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। এতে জামাত ইসলামীর তৎকালীন কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাইদি সহ শিবিরের 35 নেতাকর্মীর নাম উল্লেখ সহ 114 জনকে আসামি করা হয়। 2012 সালের 30 জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের সবাইকে বেকসুর খালাস দেন আদালত। আর 9 আসামির মৃত্যু হলে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পা হারালেন বিজিবির এক সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাইখংছড়ির তম্ব্রু এলাকায় টহল দিচ্ছিলেন 34 বিজিবি সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য পাও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাইখংছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে অসংখ্য স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমার। প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণ হয়। সীমান্ত এলাকায় গেল 3 বছরে স্থল মাইন বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 16 জন। জুলাই যোদ্ধাকে নাজেহালের অভিযোগ নিয়ে বিরোধে বাস মালিক শ্রমিক ও এনসিপি নেতারা। এ ঘটনার জেরে পূর্ব ঘোষণা ছাড়া ঢাকা ময়মনসিংহ রুটে বিভাগের সব জেলা থেকে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক সমিতি। ভোর থেকে ময়মনসিংহ নগরীর কোনো বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন রাজধানীগামী যাত্রীরা। অনেকেই বাড়তি টাকা দিয়ে সিএনজি ও পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন, তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। একই অবস্থা বিভাগের অন্য জেলা শেরপুর, নেত্রকোনা ও জামালপুরেও। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মালিক ও শ্রমিক নেতাদের সিদ্ধান্ত ছাড়া গাড়ি চালাবেন না তারা। নারায়ণগঞ্জে 5 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক অবৈধ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জের রূপসী, কাজীপাড়া ও বনিয়াদি এলাকায় 300 বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই সময় এক গ্রাহককে 10,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া 3টি চুন কারখানার অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গাজীপুরের শ্রীপুরে শিশু হুজাইফা হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন অভিযুক্ত সোহাগ। পুলিশ জানিয়েছে শনিবার সকালে বাবার সঙ্গে চাওবন এলাকার গজারিয়া বনে যায় শিশুটি। দুপুরে বাবা গরু নিয়ে ফিরলেও নিখোঁজ ছিল শিশুটি। পরবর্তীতে বনে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। এমপি ও শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান। 3 দাবিতে কাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল, অভিযোগ বিএনপির। 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। এবং ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনা সহ 10 প্রতিশ্রুতি দিয়ে রাকসুতে ছাত্র দলের ইশতেহার। নানা সাজে আর ঢঙে চাকসু নির্বাচনের প্রচারণা তুঙ্গে। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তামিম, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।